বিরতির পর আবারও ফিরে এলাম এই সন্ধ্যায়। চলুন চলে যাই আবারও আজকের অতিথির কাছে। এক্সিবিশন নিয়ে কথা হচ্ছিল, ছবি নিয়ে কথা হচ্ছিল। এই চিত্রশিল্পী গড়ে তোলার ক্ষেত্রে যদি জানতে চাই যে একাডেমিক সুযোগ সুবিধা বা শিক্ষা ব্যবস্থায় এই বিষয়টা আসলে কতখানি জোর দেওয়া যায় বলে আপনার কি মনে হয়? সুযোগ সুবিধা কতখানি আছে কাজ শেখার জন্য? অনেক সুযোগ সুবিধা আছে। আমরা যখন ভর্তি হই আর্ট কলেজে, তখন চারুকলা ইনস্টিটিউট ছিল মাত্র একটা, আর্ট কলেজ ছিল তিনটা, রাজশাহী, চিটাগাং এবং খুলনাতে। তো আমি খুলনাতে ভর্তি হই, তখন ঢাকা চারুকলা ইনস্টিটিউট একটাই। তো এখন চিটাগাংয়ে ইনস্টিটিউট হয়েছে, রাজশাহীতে ইনস্টিটিউট হয়েছে, খুলনাতে ইনস্টিটিউট হয়েছে, যেখানে আমরা আর্ট কলেজে ভর্তি হয়ে খুলনা ইনস্টিটিউট করার জন্য আন্দোলন করেছিলাম। এখন গত ৩-৪ বছর আগে ইনস্টিটিউট চালু হয়ে গেছে। তো এখন আমি বলবো সারা বাংলাদেশই একটা শিল্পের দেশ। এখানে অনেক সুবিধা, অনেক সুযোগ আছে। বিভিন্ন ওয়ার্কশপের প্রসঙ্গে যদি আসি, যে 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী বা 7 দিন ব্যাপী অনেক ওয়ার্কশপ হয়, এই ওয়ার্কশপগুলো আসলে কতখানি সহযোগিতা করছে? ওয়ার্কশপগুলো অবশ্যই সহযোগিতা করছে। যেমন আমি যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন, সেখানে যেসব টিচাররা আছেন, আমি যদি ওয়ার্কশপ করি তাহলে দেখা যায় ওনাদের যারা শিক্ষক, বাংলাদেশের বিখ্যাত যত আর্টিস্টরা আছেন, ওনাদের সান্নিধ্য পাওয়ার একটা সুযোগ আছে, একটা তৈরি হয় ওয়ার্কশপের মাধ্যমে। ওনার ক্লাসটা আমি পাই না, কিন্তু আমি একটা ওয়ার্কশপ যদি করতে পারি 3 দিন বা 1 সপ্তাহ, তাহলে বাংলাদেশে যে রিনাউন আর্টিস্টরা আছেন সাধারণত ওনাদের পরিচালনায় ওয়ার্কশপগুলো হয়। তো ওনাদের কাছ থেকে আমরা আরো অনেক বেশি কিছু শিখতে পারি। আর একটা বিষয় যে চারুকলা থেকে যারা পাশ করছেন বা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছেন বা সুযোগ সুবিধা আছে বা দেশের বাইরে চলে যাচ্ছেন, কিন্তু একদম স্কুল থেকে শুরু করে ছোটবেলা থেকেই যদি স্কুল, কলেজ এই দিকগুলোতে যদি এই চিত্রশিল্প বা আরও নানান রকম মননশীল বিষয় নিয়ে যদি একটু জোর দেওয়া হয়, সেক্ষেত্রে বোধহয় ছোটবেলা থেকেই শিশুরা এই বিষয়গুলোর মধ্য দিয়ে বড় হয়। আপনার এই বিষয়ে কি বলার আছে? তো আমরা ছোটবেলায় এই জিনিসগুলো পাইনি, কিন্তু এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে, এবং আপনি যদি গ্রামে যান, গ্রামেও স্পেশাল ছবি আঁকার একটা ক্লাস আছে, একটা সাবজেক্ট আছে, তাদের কারিকুলামে একটা সাবজেক্ট দেওয়া আছে। এবং সবচেয়ে খুশির বিষয় হলো যে বাংলাদেশে এখন যে ক্লাস 8-এর যে একটা সমাপনী পরীক্ষা হয়, আমরা যাকে জেএসসি বলি, সেখানে 50 নম্বরের একটা পরীক্ষা হচ্ছে, যার ফলে আমাদের যে নিচের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে চারুকলাটা আরেকটু বেশি করে গুরুত্ব পাচ্ছে। আচ্ছা, একটু জোর দেওয়া হচ্ছে যে শুধুমাত্র গদ বাঁধা সেই এক একটা বিষয় ধরে ধরে না পড়ে এই শৈল্পিক দিকগুলো শিশুদের মাঝে ধারণ করানোর একটা চেষ্টা চলছে। সবকিছু মিলিয়ে যদি জানতে চাই যে আমাদের চিত্রশিল্পর বর্তমান অবস্থা, এবং আমরা আসলে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন এক্সিবিশনে যখন যাচ্ছি, অংশগ্রহণ করছি, সবকিছু মিলিয়ে কোথায় আছি, কি মনে হয় আপনার? আসলে আমাদের বাংলাদেশের শিল্প, বিশেষ করে চারুশিল্পের ইতিহাস খুব বেশি বড় না। আমাদের জয়নুল আবেদিন থেকে শুরু করেই আমাদের এটা চিন্তা করতে হয়। জয়নুল আবেদিন যখন আসলেন ঢাকাতে, ঢাকা আর্ট কলেজ করলেন 47 বা 48 সালে, সেই থেকে আমাদের চারুশিল্পের ইতিহাসটা কিন্তু মূলত তখন থেকেই। তো তারপরেও এই অল্প সময়ের মধ্যে আমাদের চারুশিল্প কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, বিশ্বের সঙ্গে তাল মেলাচ্ছে বা বিশ্বের সঙ্গে কম্পিটিশন করছে। বাংলাদেশে 2 বছর পর বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটা এক্সিবিশনে অ্যারেঞ্জ করেন, সেখানে কম্পিটিশন হয়। প্রত্যেক বছরই বাংলাদেশের শিল্পীরা সেখানে অ্যাওয়ার্ড পাচ্ছে। সেখানে প্রায় 50টা বা তারও বেশি দেশের শিল্পীরা পার্টিসিপেট করে, কিন্তু বাংলাদেশের শিল্পীরা সেখানে ভালো করে, তাদের পারফরমেন্স অনেক ভালো। আর একটা অভিযোগের বিষয় যেটা অনেক সময় চলে আসে, যে আমাদের যদি বলি ফটোগ্রাফির ক্ষেত্রেও বা চিত্রশিল্পর ক্ষেত্রেও যদি বলি, যে বিভিন্ন দিক তুলে ধরতে ধরতে আমাদের দেশের সবকিছুই তো সৌন্দর্য, তারপর দারিদ্রতার বিষয়টা উঠে আসে, বা বাংলাদেশের এই বিষয়গুলো হয়তো বা হতদরিদ্র এই দিকগুলো অনেক তুলে ধরা হচ্ছে বাইরের দেশের কাছে, এটা অনেক কি বলতে শোনা যায়। সেক্ষেত্রে আপনার কি বলার আছে? আসলে জয়নুল আবেদিন যে প্রথমে যে ড্রয়িংগুলো করেছিলেন, মনপুরা, তারপরে আপনার দুর্ভিক্ষ, এরকম অনেক শিরোনামে তিনি ছবি করেছেন, এঁকেছেন, ড্রয়িং করেছেন। সেই
সেই জিনিসগুলোর আপনি যদি পজিটিভলি নেন এটাকে তাহলে নেওয়া যেতে পারে, এটা নেগেটিভ নেওয়ার কোনো কিছু নেই। কারণ একজন শিল্পীকে যেই জায়গাটায় তাকে নাড়া দেয়, শিল্পী সেই জায়গাটাকেই তুলে আনার চেষ্টা করে, বিশ্বের কাছে উপস্থাপন করার চেষ্টা করে। জয়নুল আবেদিন কিন্তু তাই করেছিলেন। তো যেই বিষয়গুলো আসলে একজন শিল্পীর চোখে ধরা পড়ছে বা ভেতর থেকে আসছে যে আমি এটা তুলে ধরতে চাই, সেক্ষেত্রে আসলে কারো কিছুর বলার শিল্পী নেই। তো ভীষণ রকমের ইমোশনাল না হলে তো শিল্পী হয় না। যিনি গান লেখেন, যিনি কবিতা লেখেন, ইমোশনাল না হলে তো সে কবিতা লিখতে পারে না। এবং সমাজের সবচেয়ে সুন্দর জিনিস এবং সবচেয়ে অসঙ্গতি বা সবচেয়ে প্রবলেম যেটা, সেটাই কিন্তু শিল্পীর চোখে শিল্পীর চোখেই প্রথম ধরা পড়ে, তাকেই কিন্তু প্রথম নাড়া দেয়। এবং উনি শিল্পী সারা বিশ্বের কাছে জানান দেয় যে বাংলাদেশে বা আমাদের আশপাশে এরকম একটা জিনিস হচ্ছে। তো একজন চিত্রশিল্পীর সাথে আরেকজন চিত্রশিল্পীর যদি জানতে চাই যে শিল্পটা নিয়ে আলাপ আলোচনা, হ্যাঁ, বা বোঝাপড়া কতখানি, বা একজন অপরজনকে উৎসাহ দেওয়ার প্রবণতা কতখানি, কি মনে হয়? আমাদের দেশে এটা আছে। আমরা দেখা যায় প্রায় সন্ধ্যায় আমরা আড্ডা দিই শিল্পীদের সঙ্গে, আমাদের সিনিয়র জুনিয়র যারা আছেন সবার সঙ্গে। আমাদের শিল্পীদের মধ্যে কিন্তু এই সিনিয়র জুনিয়র এই ব্যাপারটা কিন্তু খুব একটা ভ্যারি করে না, বা এটা আমাদের মধ্যে কাজও করে না। আমরা অনেক রিনাউন আর্টিস্টদের সঙ্গে আমরা আড্ডা দিই। ওনারা শিল্প নিয়ে কথা বলেন, বিভিন্ন দেশের শিল্প নিয়ে কথা বলেন, এবং ওনাদের যে অভিজ্ঞতা, অনেক আগের থেকে ওনারা যে ছবি এঁকে আসছেন তখনকার সুবিধা অসুবিধা, টেকনিক্যাল সাইড সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করেন, এবং আমরা অনেক উপকৃত হই। আমাদেরটাও নতুন নতুন যেই চিন্তা ভাবনা যেগুলো আসছে সেগুলো আমরা শেয়ার করি। দেখা যায় ওনারা আমাদেরকে উৎসাহই দেন। চিত্রশিল্পকে নিয়ে আপনার চিন্তা ভাবনা বা পথ চলার ক্ষেত্রে উৎসাহ কার কাছ থেকে সবচেয়ে বেশি পেয়েছেন? আমি প্রথমত আমার পরিবার থেকে আমি উৎসাহ পাই, প্রচণ্ড রকম উৎসাহ পাই। আমার ওয়াইফ, সে হেল্প করে, সার্বক্ষণিক হেল্প করে। আর আমার বন্ধু বান্ধব, আমি একটা স্কুলে চাকরি করি, ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকাতে, অনেক বড় স্কুল এটা। তো সেখানে যারা ম্যানেজমেন্ট আছেন ওনারা আমাকে মানসিক সাপোর্ট দিচ্ছেন সবসময়, এবং সম্মানিত চেয়ারম্যান আমার এই লাস্ট এক্সিবিশনে উনি থেকে সপরিবারে থেকে আমাকে উৎসাহ দিয়েছেন, সবসময় আমাকে ওনারা উৎসাহ দিতে থাকেন। আসলে এই উৎসাহগুলোই কিন্তু একজন মানুষের মনকে যতখানি প্রশান্তি দিতে পারে, সেক্ষেত্রে কাজটাও আরো অনেকটা অবশ্যই এগিয়ে যায়। একজন মানুষ যদি চিত্রশিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় বা এই বিষয়টা নিয়ে পথ চলতে চায়, কি ধরনের প্রস্তুতির মধ্যে দিয়ে তার আসা উচিত? তার ভিতরে প্রথমত যেটা, যে তার কাজের প্রতি তার সততা থাকতে হবে। সততা না থাকলে সে কখনো বড় হতে পারবে না, এটা সব ক্ষেত্রেই। তো এখানে যেটা হয় যে আমি কত তাড়াতাড়ি মানে নাম করে ফেলবো, অথবা কত তাড়াতাড়ি আমি পরিচিত হব, অথবা কত তাড়াতাড়ি আমি একটা পেইন্টিং কমপ্লিট করব, একটা শিল্পকর্ম আমি শেষ করব কত তাড়াতাড়ি, এই জিনিসটা যদি থাকে ভিতরে, তাইলে সে বেশি দূর এগোতে পারে না। ধৈর্য থাকতে হবে এবং কাজের প্রতি তার সততা থাকতে হবে। আচ্ছা, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সব শেষে জানতে চাই যে এক্সিবিশন নিয়ে স্বপ্ন কি চিত্রশিল্প নিয়ে? আমার এক্সিবিশনের কথা বলতে গেলে, আমি তো সারাউন্ডিংস নিয়ে কাজ করি, এবার 4 হলো, সারাউন্ডিংস 4, এরপরে 5, 6, 7 মানে যতগুলো সম্ভব। আমার তো উদ্দেশ্য ছবি আঁকা এবং ছবি আঁকবো, যেহেতু এখানে এই সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করেছি। তো সেখানে এটা কোথায় গিয়ে যে শেষ হবে আসলে আমি নিজে জানি না। আমরাও আশা করছি আপনার স্বপ্ন পূরণ হোক, এবং এই যে মননশীল কাজে আপনি যুক্ত আছেন, এই কাজে যুক্ত থেকে আরো অনেকটা পথ সামনে আমাদের সাথেই থাকেন। এবং যেটা বলছিলেন যে নতুন যারা এই শিল্পের প্রতি আগ্রহী, তাদের মাঝে একাগ্রতার উদ্রেক হোক, এবং সেই সাথে সাথে উৎসাহী হোক সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং জিটিভিকে ধন্যবাদ, আর যারা দেখছেন আমার প্রিয় দর্শক, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারের সময় হলো বিদায় নেবার। যাবার আগে বলতে চাই, আজ যাদের জন্মদিন তাদের সবার জন্য রইল শুভকামনা। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রয়েছে জিটিভির ফ্যান পেজ, আপনারা চাইলে লাইক অথবা কমেন্ট করতে পারেন, আর লিখে পাঠাতে পারেন আমাদেরকে এই ঠিকানায়। প্রযোজক এই সন্ধ্যায় জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000, ফোন 83910221 থেকে 25 পর্যন্ত। ইমেল করতে পারেন এই ঠিকানায়, এই সন্ধ্যায় @gazitv.com।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আপনাদের প্রতিটি সন্ধ্যা কাটুক আমাদেরই সাথে। এই সন্ধ্যায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।